দেশজুড়ে আরও ৩ দিন থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস। বিপর্যস্ত পার্বত্য জেলাগুলোর জনজীবন, চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে আজও ৭ জনের প্রাণহানি। জাতীয়র অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় কমিশন। আইন সংস্কারে চলছে পর্যালোচনা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করতে চায় ইইউ। ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে ছাড় নয়, বললেন জামায়াতের আমির। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ। আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের মধ্য দিয়ে চলছে বুধবারের সংসদ অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী বেলা 3:30টায় অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তরের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের উপর আলোচনা হওয়ার কথা। সরাসরি যাচ্ছি সংসদে। সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে যদি আপনি একটি আবেদন দেন এই উপলক্ষে, আমরা বিষয়টি অবশ্যই পর্যালোচনা করব এবং যদি সম্ভব হয় অবশ্যই সেখানে আমরা এই প্রতিষ্ঠানটি স্থাপন করব। ধন্যবাদ। মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং 3য় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং 2য় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি
যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি এবং পর্যায়ক্রমিকভাবে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে অতি ভারী বৃষ্টি। দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন থাকতে পারে এই আবহাওয়া। 12 জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় বান্দরবানে 314, চট্টগ্রামে 284 এবং রাঙামাটিতে 227 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। তাছাড়া লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে কালকে পর্যন্ত একটু কম থাকবে ঢাকায়, কিন্তু 10 জুলাই থেকে ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে যেটি হচ্ছে যে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সকল সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, সেখানেও 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়েছে। এ ঘটনায় 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী এহসান আল কুতুবির সঙ্গে কথা বলতে চাই। এহসান, নিহতদের পরিচয় জানা গেছে কিনা? ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে কিনা? আহত আরও কেউ আছে কিনা সেখানে? খবর পেয়েছে এখন পর্যন্ত 4-5 জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে। আহত এবং নিহত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ফায়ার সার্ভিসের 2টি টিম পৌঁছে তারা কাজ শুরু করেছে। আমরা ক্যাম্পের দিকে আছি, আমরা হয়তো গিয়ে বিস্তারিত জানাতে পারবো। তবে এখন পর্যন্ত 5 জন সেটি নিশ্চিত করা হয়েছে শরণার্থী স্থান ও প্রত্যাবাসন কমিশনারের পক্ষ থেকে। আর আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে বাড়ি বর্ষণ হচ্ছে, এর আগেও কিন্তু 2 দিন আগে রোহিঙ্গা ক্যাম্পের 8 জনের মৃত্যু হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে অনেকেই বসবাস করছে। অর্থাৎ রোহিঙ্গা যারা আছে, বিশেষ করে আমাদেরকে শরণার্থী কমিশনারের অফিস থেকে যেটি জানানো হয়েছে, প্রায় 1.5 লাখের অধিক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের ঢালুতে, পাহাড়ের উঁচুতে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদের অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে, আবার অনেকেই নিরাপদ আশ্রয়ে যাননি। এবং আজকে যেটি ঘটনা, এটি একটি মাদ্রাসার উপর, এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল এবং এই ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় রোহিঙ্গা যারা আছেন তারা সহ মিলে সবাই তৎপরতা চালাচ্ছে। সাফি এহসান, শুনছিলাম আপনিও সাবধানে থেকে সেখানে সংবাদ সংগ্রহ করবেন এবং পরবর্তী আপডেটগুলো আমাদেরকে জানাবেন। রোহিঙ্গার ক্যাম্পের 5 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এই আপডেটগুলো আমরা এখন পর্যন্ত জানাচ্ছিলাম। টানা ও ভারী বর্ষণে দ্বিতীয় দিনের মতো ডুবল বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলো। জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে মহানগরীর নিম্নাঞ্চল। অনেক সড়কেই গাড়ি চলাচল বন্ধ, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। নগর জুড়ে তৈরি হয়েছে অচল অবস্থা, বিপর্যস্ত জনজীবন। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে 7 জনের। আগের দিনের মতো বুধবারও হাঁটু থেকে কোমর পানির নিচে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। টানা কয়েকদিনের বিরামহীন বর্ষণের সাথে যুক্ত হয় সাগরের জোয়ার। এতেই তলিয়ে যায় আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, বাকুলিয়া, শোলকবহর, হালি শহরের মতো নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় অনেক স্থানে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। এত পরিমাণ পানি আসলে আগে দেখি নাই, বা 5-7 বছর আগেও এরকম পানি দেখি না। এখন 5 টাকা ভাড়াগুলা 20 টাকা নিচ্ছে, তো কি করবো, আমাদের তো সমস্যা। 1 কোমর পানি দিয়ে আসছি আমি, ওই যে বাংলাদেশ বেতার কেন্দ্র, ওখান থেকে হাঁটি আসতেছি। পানির লোকে কোনো গাড়ি চালাতে পারছি না, এখন কোম্পানিরও 10 টাকা ইনকাম কম নেয় না। আমরা তো পানি দেখতেছি, হরানি তো ভোগান্তিতে আমরাই হচ্ছি, তাই না? এত কষ্ট করে ভাই জবে যাওয়া যায় বলেন? জনগণ যদি সচেতন হয় তাহলে নালা নর্দমায় যে আবর্জনাগুলো আমরা ফেলাচ্ছি সেটার কারণ হচ্ছে আমরা দায়ী।
পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, অফিস আদালতে। অব্যাহত ভারী বর্ষণ আর দুদিন ধরে জলাবদ্ধতায় অনেকটা বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এসএসসি পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষাও স্থগিত করা হয়েছে। নালা এবং সব কিছু যদি একটু ভালোভাবে যদি পরিষ্কার করতো তাহলে এই অবস্থাটা হতো না। আমরা তো শুনছি অনেক টাকার কাজ চলতেছে, কিন্তু কতটুক চলতেছে এটা তো আমরা দেখতেছি না। 20 টাকার গাড়ি ভাড়া বলতেছে এখন 60 টাকা, 60 টাকার গাড়ি ভাড়া বলতেছে 120 টাকা। হয়তো উনি যেখানে আছে সেখানে পানি নেই, আমরা যেখানে আছি ওইখানে তো পানি থাকতেছে। এগুলো আপনারা দেখতেছেন, জনগণে দেখতেছে। বর্ষার দিকে ব্যাক করছিলাম, এখনো দেখি পানি করোনায় বরং দেখলাম পানি আরো বাড়ছে। ড্রেন জাম হওয়াতে আপনার সব দিকে পানি এবং বাসা, তার মধ্যে আপনার কালকেও পানি, আজকেও পানি। জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে কাজ চলছে বলে জানান সিটি মেয়র। অন্যদিকে এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতাকে দোষারোপ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে, বেশিরভাগ সরকারের আমলে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তৎকালীন মেয়রকে এই কাজ না দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষকে এই কাজ দেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ খাল কাটার জন্য, নালা নর্দমা পরিষ্কার করার মতো আমাদের ম্যান পাওয়ার নাই। যেহেতু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে এই কাজ হস্তান্তর করতে বাধ্য হয়েছি। 4-5টি খাল এখনো বাকি রয়েছে, যার কারণে সেসব জায়গায় এখনো নিচু যেসব জায়গা আছে পানি উঠেছে। তবে আমরা আশা করছি এই সময়টা কেটে যাওয়ার পরে আমরা সব যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সবার সমন্বিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এটা কেটে উঠাতে পারবো। এদিকে প্রবল বর্ষণের মধ্যেই জঙ্গল সলিমপুরে ঘর ধসে পড়ে 10 বছরের এক শিশু এবং নগরীর মেয়র গলিতে পাহাড় ধসে 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধসি পড়ার কারণে মাটি চাপ খায় দেওয়াল ভাঙি চাপ দিয়ে পাটা ভেঙে, দেওয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকার পর এখানে ফায়ার সার্ভিসকে 399 কল দিয়ে আনা হয়েছিল। প্লাবিত হয়েছে চট্টগ্রামের 15 উপজেলার বিস্তীর্ণ অঞ্চলও, তলিয়ে গেছে ফসলি জমি, সড়ক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। এর জন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে, এমনটা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় জোটটি। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সংলাপ। এতে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্তি আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পূর্ব অভিজ্ঞতা বলে নারী, তরুণ, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রবাসী ভোটার ও সুশীল সমাজ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকলে তা আরও শক্তিশালী হয়। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের নির্বাচনগুলোয় ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এই আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনগুলো পৃথক আইনের অধীনে হয়, যা এসেছে 2009 এবং 1998 সালের আইন থেকে। এগুলোর কিছু সংশোধন করা হয়েছে, যার মধ্যে সর্বশেষটি 2025 সালে এবং বর্তমান সংসদে 2026 সালে তা পরিমার্জন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সেই আইন অনুযায়ী পরিচালিত হবে, তবে এগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। জাতীয় নির্বাচন থেকে পাওয়া সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেয়া হবে না, এ মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ছিল 11 দলীয় ঐক্যের সেমিনার। সেখানে তিনি বলেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে দেয়া হবে না বিন্দুমাত্র ছাড়। অনুষ্ঠানে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বক্তারা।
জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ প্রণয়নের দাবিতে সরব 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থানের মাস জুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল জাতীয় সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশে অস্থিতিশীলতা এড়াতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে জাতীয় সংকট তৈরি করছে বিএনপি। জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্য বানে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে। আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। জাতির সাথে তামাশা বিএনপি যদি বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নির্বাচনে 11 দলীয় জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, কিন্তু গণভোটের রায়কে অগ্রাহ্য করা যাবে না। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য আমরা সেই সংস্কার চাই। বিএনপি জুলাই সনদ নিয়ে তামাশা শুরু করেছে এমন অভিযোগও তোলেন তিনি। বলেন, যারা জনমত নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেন। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। জুলাইকে অপমান না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে দাঁড়িয়েছিল, তারা আজও সজাগ। কেউ স্বাধীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে পৌঁছিনের 1 বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শিশুসহ 4 ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল যোগ দিচ্ছেন। জুয়েল, জানাবেন এই ভারতীয় নাগরিকদের কখন ফিরিয়ে নেওয়া হয়েছে? বিজিবি এই ঘটনাকে একটি সাফল্য হিসেবে দেখছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে? শাফিন, আমি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে রয়েছি এবং এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে কি 45 মিনিট আগে কিন্তু 4 যে ভারতীয় নাগরিক, এর মধ্যে একজন শিশু রয়েছে, তাদেরকে কিন্তু এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়েই ভারতে ফিরিয়ে নিয়েছে। অনেকটা অনানুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে, কারণ এই বিজিবি কিন্তু এই বিষয়ে আমাদের সাথে কোনো ব্রিফ বা এই বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি। আমরা যেটি ঘটনাস্থলে দেখেছি, এই নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। গত বছর অর্থাৎ 2025 সালের 26 জুন কিন্তু এই 6 জন ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিং করে। এক পর্যায়ে তারা বিএসএফ কিন্তু তারা ঢাকা এবং বিভিন্ন স্থান ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আসলে তারা সেখানে পুলিশের হাতে আটক হলে বাংলাদেশ পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে গত 5 ডিসেম্বর কিন্তু সোনালী এবং তার শিশু সন্তানকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে ফিরিয়ে নেয়। কিন্তু বাকি যে 4 জন ছিলেন, বাকি সেই 4 জন ছিলেন, সেই 4 জনের তারা কিন্তু এখনো গত 1 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। আজকে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে নিয়ে গেছে বিএসএফ। এই ক্ষেত্রে কিন্তু ওই পরিবার এবং সবাই কিন্তু উচ্ছ্বসিত ছিল, কারণ তারা দীর্ঘদিন পর তাদের দেশ ইন্ডিয়ায় ফেরত যেতে পারছে। এটাই ছিল সবচেয়ে আনন্দ। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা আর্লিং হালান্ডের মতো মহাতারকাদের দুটিতে এবারের কোয়ার্টার ফাইনাল পরিণত হতে যাচ্ছে এক মহাকাব্যে, যেখানে সবার লক্ষ্য একটাই, স্বপ্নের সেই সোনালী ট্রফি। তবে এই শিরোপা পেতে লড়তে হবে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে কোন দল কখন কার সাথে লড়বে তা জানবো ডেস্ক রিপোর্টে।
চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে 10 জুলাই রাত 2টায় মুখোমুখি হবে গত আসরের দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো, যেখানে ফরাসিদের স্বপ্নসারথী কিলিয়ান এমবাপ্পে মাত্র 27 বছর বয়সেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। টানা তৃতীয়বারের মতো ফাইনালের মঞ্চে পা রেখে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যেতে চান এই ফরওয়ার্ড। অন্যদিকে 2022 সালে ইতিহাস গড়া মরক্কো এবার আরও পরিণত। নেদারল্যান্ডস ও কানাডাকে উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে তারা আর আন্ডারডগ নয়। ইসমাইল সাইবারির ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ব্রাহিম দিয়াজ আর আশরাফ হাকিমির যুগলবন্দি ধসিয়ে দিতে পারে যে কোনো রক্ষণভাগ। ফরাসিদের বিপক্ষে গতবারের সেমিফাইনাল হারের প্রতিশোধ নেয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? 11 জুলাই রাত 1টায় মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। খেলার ধরন টিকিটাকা হলেও এবারের বিশ্বকাপে স্পেনের আসল তারকা তাদের রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি লা রোহারা। গোল পোস্টের নিচে উনাই সিমন 609 মিনিট ধরে ক্লিন শিট রেখে গড়েছেন নতুন রেকর্ড। তবে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙার দায়িত্ব বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের কাঁধে। 35 বছর বয়সী ডি ব্রুইনা, 34 বছরের কোর্তোয়া আর 33 বছরের রোমেরো লুকাকুর অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিতে প্রস্তুত রেড ডেভিলসরা। তৃতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে 12 জুলাই রাত 3টায় মুখোমুখি হবে ইংল্যান্ড। এক পাশে গোল মেশিন আর্লিং হল্যান্ড, অন্য পাশে হ্যারি কেইন। এই ম্যাচটি আসলে বিশ্বের সেরা দুই স্ট্রাইকারের শ্রেষ্ঠত্বের লড়াই। ম্যান সিটি সতীর্থ মার্ক গেহি কিংবা এজরি কনসারা কি পারবেন এই নরওয়েজিয়ান দানবকে থামাতে? 1966 সালের পর বড় কোনো শিরোপা না জেতা ইংল্যান্ড এবার খরা কাটাতে মরিয়া। কোচ টমাস টুখেলের বিতর্কিত দল নির্বাচন নিয়ে সমালোচনা হলেও মাঠে ফলাফল কথা বলছে তাদের পক্ষেই। তবে র্যাঙ্কিংয়ে 14 ধাপ পিছিয়ে থাকা নরওয়ের কাছে হারলে টুখেলের ওপর সমালোচনার ঝড় উঠবে তা নিশ্চিত। 12 জুলাই সকাল 7টায় দেখা যাবে মেসির অমরত্ব বনাম সুইসদের ইতিহাস। ফুটবল যদি একটা ভিডিও গেম হতো তবে লিওনেল মেসি তা অনেক আগেই সম্পূর্ণ করে ফেলতেন। তবে জাদুকরের ক্ষুধা যেন মিটবার নয়। নিজের শেষ বিশ্বকাপে এসে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে তিনি। আর এবার জিতলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ উঠিয়ে ধরার অনন্য কীর্তি করবেন এলেমটেন। কিন্তু আর্জেন্টিনার এই অমরত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় সুইজারল্যান্ড। 1954 সালের পর আর কখনোই কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি সুইসরা। কলম্বিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে শেষ 16তে আলবিসেলেস্তারা যেভাবে অল্পের জন্য অঘটন থেকে বেঁচে ফিরেছে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশ্বমানের 1000 ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। এ সময় বাফুফের সভাপতি বলেন, এর মাধ্যমে পাকিস্তানের সাথে আরও জোরালো হলো সম্পর্কের ভিত। দুপুরে বাফুফের মাঠে সভাপতি তাবিথ আউয়ালের হাতে উপহার তুলে দেন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় বাফুফি সভাপতি বলেন, পাকিস্তানের দেয়া ফুটবলগুলো দেশের গ্রামীণ স্কুল কলেজগুলোতে সরবরাহ করা হবে। ধীরে ধীরে বাড়বে সেই পরিধি। এ সময় তিনি জানান, ভবিষ্যতে পাকিস্তানের সাথে ফুটবল ক্রয় নিয়ে চুক্তি করারও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অগ্রসরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের হাইকমিশনার। আমরা এখন স্পোর্টস ইকুইপমেন্টে নেমে যাচ্ছি, তাই এরপরে আমার লক্ষ্যমাত্রা হবে যে আমরা যদি স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস হেলথ যেটাকে বলে সেই জায়গায় আমরা একত্রিত কাজ করতে পারি। We have collaborated with the Bangladesh Football Federation to ensure that these footballs find their way to young athletes throughout the districts and divisions of Bangladesh. সংবিধানের 15 সংশোধনীর পুরোটা নাকি আংশিক বাতিল হবে এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় দেবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। সব পক্ষের শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। আপিল শুনানিতে সুজন সম্পাদকের আইনজীবী শরীফ ভুইয়া 3টি ধারার সুরক্ষা চেয়ে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। তবে এতে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে জানিয়েছে জামায়াতের আইনজীবী শিশির মনির। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও বলেছেন, পুরো সংশোধনী বাতিল না করে কিছু বিধান সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এর আগে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও 15 সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। এই 15 সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে
অষ্টম সংশোধনী মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে। পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। এ ছিল যমুনা নিউজে।